পৃথিবীর এটি একমাত্র জায়গা যেখানে সাগরের মধ্যে বিশাল একটা আইল্যান্ড, আইল্যান্ডের মধ্যে একটা লেক, লেকের মধ্যে আরেকটা আইল্যান্ড, সেই আইল্যান্ডের মধ্যে আরেকটা লেক এবং সেই লেকের মধ্যে আরেকটা আইল্যান্ড। এই বিখ্যাত জায়গাটি হচ্ছে ফিলিপাইনের ম্যানিলা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থিত, যেটির নাম তাল ভলকানো। এই অ্যাক্টিভ ভলকানোটি পৃথিবীর সবচেয়ে ছোট ভলকানো বলে পরিচিত। ঢাকা থেকে 1 সপ্তাহের জন্য আমরা ঘুরে এসেছি পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটা, ফিলিপিন্স। আজকের এই ভিডিওতে থাকছে ঢাকা থেকে কিভাবে খুব সহজেই ফিলিপিন্সের ভিসার অ্যাপ্লাই করতে পারবেন, ভিসা কতদিনের মধ্যে পাওয়া যায়, ফিলিপিন্স কিভাবে যাবেন, কোন এয়ারলাইন্সে গেলে সবচেয়ে ভালো হয়, আর ফিলিপিন্সে গিয়ে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে কি কি করবেন, কোথায় খাবেন, কোথায় শপিং করবেন, সব কিছু। বাংলাদেশিদের জন্য ফিলিপিন্স 3 মাস মেয়াদি ট্যুরিস্ট ভিসা ইস্যু করে থাকে, যেটা স্টিকার ভিসা হয়, আর একবার গেলে সর্বোচ্চ একটানা 1 মাস পর্যন্ত থাকা যায়। বাংলাদেশ থেকে ফিলিপিন্সে ট্যুরিস্ট ভিসা পেতে হলে এই ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই প্রিপেয়ার করতে হবে। আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই 7 মাস ভ্যালিডিটি আছে এরকম পাসপোর্ট, ভিজিটিং কার্ড, অফিস থেকে এনওসি। যদি ম্যারিড হয়ে থাকেন এবং আপনার ওয়াইফকে নিয়ে যান তাহলে ম্যারিজ সার্টিফিকেট, যদি আপনার পাসপোর্টে ওয়াইফের নাম না লেখা থাকে, এমপ্লয়ি আইডি কার্ড ফটোকপি দিতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স ডকুমেন্টটা দিতে হবে। এটা দিতে হয় না শুরুতে, বাট এমবাসি থেকে যদি চাই তাহলে দিতে হবে। টিন সার্টিফিকেট ফটোকপি দিতে হবে, ফটোকপি অফ ইউর চেকবুকস, যেটা ব্ল্যাঙ্ক চেকবুকের একটা পেজের ফটোকপি দিতে হয়, পার্সোনাল ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে, আর লাস্ট 6 মাসের পার্সোনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে, যেখানে প্রত্যেক ব্যক্তির জন্য 70,000 টাকা করে ব্যালেন্স থাকতে হবে। সাথে দিতে হবে 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে। যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এই ডকুমেন্টসগুলো দিতে হবে। ডক্টরদের জন্য লাগবে এই ডকুমেন্টসগুলো। আপনি যদি অ্যাডভোকেট কিংবা লয়ার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করে জমা দিতে হবে। স্টুডেন্টদের জন্য এই ডকুমেন্টসগুলো অবশ্যই দিতে হবে। যারা স্টুডেন্ট না বাট বাচ্চা সাথে নিয়ে যেতে চান তাহলে তাদের জন্য এই ডকুমেন্টসগুলো দিতে হবে। আর যদি হাউস ওয়াইফ হয়ে যেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এই ডকুমেন্টসগুলো দিতে হবে। রিটায়ার্ড পার্সনদের জন্য দরকার এই ডকুমেন্টসগুলো। আর কেউ যদি আনএমপ্লয়েড হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই এই ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করতে হবে। ভিসা ফি এর কথা যদি বলি তাহলে সিঙ্গেল এন্ট্রি ভিসা, যেটা ভ্যালিডিটি থাকবে 3 মান্থস, সেটার জন্য আপনাকে দিতে হবে 4,600 টাকা। মাল্টিপল এন্ট্রি উইথ 6 মান্থস ভ্যালিডিটি 9,200 টাকা, আর মাল্টিপল এন্ট্রি উইথ 1 ইয়ার ভ্যালিডিটি 13,800 টাকা। এটা হচ্ছে আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন তাহলে দিতে হবে। আর আপনারা যদি কোনো এজেন্সির মাধ্যমে করতে চান তাহলে এজেন্সির যে প্রসেসিং ফিটা আছে সেটা এডিশনাল দিতে হবে। ঢাকা থেকে ম্যানিলার ডিরেক্ট কোনো ফ্লাইট নেই। আপনাকে হয় কুয়ালালামপুর কিংবা সিঙ্গাপুর কিংবা ব্যাংককে ট্রানজিট নিয়ে এরপরে ম্যানিলা যেতে হবে। আমরা গিয়েছিলাম থাই এয়ারওয়েজের ফ্লাইটে। সো আমাদের ঢাকা থেকে ফার্স্টে থাই এয়ারওয়েজে করে আমরা এসেছি ব্যাংককে, ওখানে ট্রানজিট থেকে আমরা আরেকটি ফ্লাইটে করে ব্যাংকক থেকে চলে গিয়েছি ম্যানিলায়। আমরা থাই এয়ারওয়েজের ফ্লাইট টিকিটটি খুব অল্প সময়ের মধ্যে কিনেছিলাম। যাওয়ার 1 সপ্তাহ আগে আমরা ফ্লাইট টিকিটটি পারচেস করেছিলাম। দ্যাটস ওয়াই আমাদের অনেক প্রাইস পড়ে গিয়েছিল, পার পারসন প্রাইস 70,000-এর মতো। বাট আই উড সাজেস্ট যে আপনারা যদি ট্যুর প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই 2 থেকে 3 মাস আগে ফ্লাইটের টিকিটটি কাটবেন, সেক্ষেত্রে আপনাদের খরচ অনেক কমে আসবে। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের থাই এয়ারওয়েজের ফ্লাইটটির শিডিউলড টাইম ছিল রাত 2টা এবং ব্যাংককে আমাদের 2 ঘন্টা 15 মিনিটের ট্রানজিট ছিল। বাট প্রবলেম যেটা হচ্ছে, এই ফ্লাইটটি আমরা জাস্ট কয়েকদিনের ট্রেন্ড দেখছিলাম, দেখলাম যে প্রত্যেক দিনই এই ফ্লাইটটি লেট করে। সো যথারীতি আজকেও আমাদের ফ্লাইটটি প্রায় 1 ঘন্টা লেট করে ছাড়লো। টেনশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ট্রানজিট টাইম মাত্র 2 ঘন্টা 15 মিনিট, আর ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টটা বেশ বড়। সো আমাদের ল্যান্ড যেহেতু 1 ঘন্টা দেরি করে অলরেডি বাংলাদেশ থেকে ছেড়েছে, সো 1 ঘন্টা লেট করে আমরা নামবো যদি সব কিছু ঠিকঠাক মতো যায়। এবং এরপরে অল্প সময়ের মধ্যে ফ্লাইট চেঞ্জ করা নিয়ে একটু টেনশনে ছিলাম।
হাওয়েভার দেখা যাক কি হয়। ইনফ্লাইট মিল হিসেবে আমাদের ফ্লাইট ডিপার্চারের কিছুক্ষণ পরে আমাদের এই খাবারগুলো দেওয়া হয়, যার প্রত্যেকটি আইটেমই খুবই চমৎকার ছিল। প্রায় 2.5 ঘন্টার ফ্লাইট শেষে আমরা সানরাইজ দেখতে দেখতে ঠিক 6:15টায় থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করি। এখন বাজে 6:45, আমাদের হাতে এক্স্যাক্টলি 1 ঘন্টা সময় আছে। আমাদের নেক্সট ফ্লাইট টাইম হচ্ছে 7:45। আর ফ্লাইট ডিপার্চারের টার্মিনালটা হচ্ছে আমরা যেখানে ল্যান্ড করেছি তার চাইতে অনেক দূরে। এর মধ্যে আবার সিকিউরিটি চেকিং আছে, সো সব মিলিয়ে খুবই তাড়াহুড়ার মধ্যে যেতে হবে। আমরা খুব জোরে জোরে হাঁটছি। সিকিউরিটি চেকিংয়ের এখানে এসে আমাদের আকাশ থেকে পড়ার মতো অবস্থা। লাইন দেখেন, বিশাল বড় লাইন। কখন এই লাইনটা পাস করে আমরা সিকিউরিটি চেকিং শেষ করব আর কখন বোর্ডিং করব, উই ডোন্ট নো। দৌড়ানো লাগতেছে এখন, ফ্লাইটের বাকি আছে আর 11 মিনিট। C9 একদম শেষে, খুবই বাজে ট্রান্সপোর্ট সিস্টেম এখানে। যাই হোক, অবশেষে দৌড়াতে দৌড়াতে ফ্লাইটে উঠে গেলাম। এই ফ্লাইটটিও একটু লেট করেছে, দ্যাটস ওয়াই আমাদের কোনো ঝামেলা হয়নি। আমাদের এই ফ্লাইটটি বেশ বড়, এয়ারবাসের একটি ফ্লাইট, আর এটাও যথারীতি লেট। 7:45 ডিপার্চার টাইম ছিল। এইটা হচ্ছে এখন রানওয়েতে এসে ফ্লাই করতে করতে 8:15 বেজে গেছে, সো প্রায় আধা ঘন্টা লেট করলো আর কি। হাওয়েভার মাঝে মধ্যে লেট ভালোই হয়। বাংলাদেশ থেকে আমরা 1 ঘন্টা লেট করে ছেড়ে এসে এই ফ্লাইটটা ধরতে পেরেছি, এটা ভালো। এখানে একটু কিছু ইম্পর্টেন্ট টিপস বলে রাখি। আমরা থাই এয়ারওয়েজে গিয়েছিলাম বিকজ আমরা যেহেতু একদম শেষের দিকে টিকিটটা পারচেস করেছি, সো আমাদের কাছে থাই এয়ারওয়েজের ফ্লাইটের খরচটাই সবচেয়ে কম ছিল। বাকি যেগুলো আছে মানে সিঙ্গাপুর বা আদার এয়ারলাইন্সের ফ্লাইটের খরচ অনেক বেড়ে গিয়েছিল, মোর দেন 1 লাখ হয়ে গিয়েছিল। সো দ্যাটস ওয়াই আমরা থাই এয়ারওয়েজ চুজ করি। বাট জিনিসটা হচ্ছে, যেহেতু যদি আপনারা ট্যুর প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই 2 থেকে 3 মাস আগে ফ্লাইট টিকিটগুলো কাটবেন। আর অবশ্যই বলবো থাই এয়ারওয়েজ অ্যাভয়েড করেন, বিকজ আমরা যেই হ্যাসেলের মধ্য দিয়ে গিয়েছি এটা হয়তো আমরা ম্যানেজ করতে পেরেছি, বাট ফ্যামিলি নিয়ে আসলে এই জিনিসটা ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট। বাচ্চা কাচ্চা থাকলে তো আরও ডিফিকাল্ট। মাঝখানে ট্রানজিট টাইমটা এমনিতেই অনেক কম, তার উপরে যদি 2টা ফ্লাইটই লেট করে, এটা একটা বাড়তি হ্যাসেল। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা তো এর আগেও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম বা অন্যান্য কান্ট্রিতে যখন গিয়েছিলাম তখন আমাদের ট্রানজিট ছিল হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ট্রানজিটের সময়টুকু এবং হচ্ছে ট্রানজিটের প্রসেসটা খুবই চমৎকার। নতুন পরের ফ্লাইটটাতে ওঠার ক্ষেত্রেও খুব কম হ্যাসেল ফলো করতে হয়। সুবর্ণভূমি এয়ারপোর্টে যেটা হয়েছে, ট্রানজিটের যাত্রীদের জন্য সবার সিকিউরিটি চেক এক জায়গাতে হয়, যে কারণে বিশাল বড় লাইন থাকে। আর সবার সিকিউরিটি চেক যেহেতু এক জায়গাতে হয়, সিকিউরিটি পার হতে অনেক লম্বা সময় চলে যায় এবং এই সময়টুকু পরে কাভার করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। না হলে আমরা যেই টাইমে ল্যান্ড করেছিলাম সেখান থেকে আসলে নতুন ফ্লাইটটা ধরা আমাদের জন্য খুব একটা প্রবলেম হতো না, বাট এই সিকিউরিটি চেকে আমাদের অনেকখানি সময় চলে যায়। সো আমি সাজেস্ট করব, যদি সুযোগ থাকে তাহলে আপনারা সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট কাটবেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের সার্ভিসও খুবই চমৎকার, আর এটার ট্রানজিট টাইমটা খুবই ভালো কাটবে চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ইন্দোনেশিয়া কিংবা ভিয়েতনামের ব্লগে আমরা হচ্ছে চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কী কী করা যায় তার সব কিছু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওই ব্লগগুলো দেখে আসতে পারেন। আমি রিকমেন্ড করবো সিঙ্গাপুর এয়ারলাইন্স। থাই এয়ারওয়েজে এই প্রথমবার এসেছি আমি ট্রানজিট ফ্লাইট হিসেবে, আমার কাছে ভালো লাগেনি। 1 ঘন্টার মধ্যে আমাদেরকে ইনফ্লাইট মিল সার্ভ করা হলো, বাটার দেওয়া ছিল, তারপরে হচ্ছে সবই হালাল ফুড ছিল। আমরা বলে দিয়েছিলাম যে আমরা মুসলিম মিল যাতে দেওয়া হয়, সো ওরা আমাদেরকে হালাল ফুডই দেয়। আর যথারীতি খাবারগুলো খুবই ভালো ছিল, ফ্রুটস ছিল। আর স্পেশালি এই আইটেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে সসেজ ছিল, এগ ফ্রাই ছিল, মাশরুম ছিল, ব্রোকলি, পটেটো ফ্রাই ছিল, খুবই ভালো লাগছে আমার কাছে। এই জায়গাটাতে এসে একটা নদীর উৎপত্তিস্থল দেখতে পেলাম। এটা হচ্ছে একটা বিশাল বড় লেক, আর এখান থেকে এই যে ডান পাশে এই জায়গা থেকে একটা নদীর শুরু হয়েছে। সো বইয়ে পড়েছি যে অনেক সময় পাহাড়ি হ্রদ থেকে নদীর সৃষ্টি হয়, আর এটা এইমাত্র সামনাসামনি দেখতে পেলাম। আবার এই নদীতে বাঁধও দেওয়া আছে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য। আমরা এখন সাউথ চায়না সি পার হচ্ছি, এরপরেই ফিলিপিন্স। ভিয়েতনাম পার হয়ে মাঝখানে সাউথ চায়না সি, এরপরে হচ্ছে ফিলিপিন্স। অবশেষে আমরা ম্যানিলার লোকাল টাইম ঠিক 12টায় ম্যানিলার উপরে চলে আসলাম। এইটা হচ্ছে এখন ম্যানিলা বেটা দেখা যাচ্ছে। এটা ম্যানিলার খুবই ফেমাস একটা জায়গা। দূরে একটা আগ্নেয়গিরি দেখা যাচ্ছে, তার নামটা জানা নেই, বাট দেখতে খুবই ভালো লাগছিল। আর এই তো আমরা এখন ল্যান্ড করব।
ম্যানিলা ফিলিপিনের রাজধানী, খুবই হাইলি পপুলেটেড একটা রাজধানী। দেখতেই পাচ্ছেন, এটা অনেকটা উপর থেকে দেখতে ঢাকার মতোই লাগছে। প্রচুর ছোট ছোট বাড়িঘর ঘিঞ্জি অবস্থায় আছে। কিছু কিছু জায়গা ম্যানিলাতে খুব প্ল্যান করে করা হয়েছে, বাট কিছু কিছু জায়গা আবার একদমই আনপ্ল্যান্ড, অনেক পুরনো জায়গায় যেগুলো। ইমিগ্রেশন শেষ করে বেরোতে বেরোতে এখন 1টা বেজে গেল। আমরা লাগেজ বেল্ট থেকে লাগেজ নিয়ে এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব। ইমিগ্রেশনে খুব একটা ঝামেলা হয়নি, কিছু বেসিক কোশ্চেন করেই ছেড়ে দিয়েছিল। এসে আমরা একটা সিম পারচেস করলাম, যেটার প্রাইস অনেক নিয়েছিল। পরে আমরা এয়ারপোর্টের বাইরে থেকে সিম পারচেস করেছিলাম, একটু কম খরচ পড়েছিল। আর এখান থেকে আসলে অবশ্যই লোকাল ট্যাক্সিতে যাবেন না, অনেক বেশি নেবে। একটু ডানে গেলেই হচ্ছে গ্র্যাবের পিক আপ পয়েন্ট আছে, ওখান থেকে গ্র্যাব কল করে আপনারা এই জায়গাটিতে আসলে আপনাদের ডেজিগনেটেড গাড়িটি এসে পিক করে নেবে। গ্র্যাবের খরচ অনেক কম লোকাল ট্যাক্সিগুলো, যেখানে 3-4 গুণ বেশি ভাড়া দাবি করে। এটা যেহেতু আমার রেগুলার ট্যুর ছিল না, সো আমি জাস্ট এখন হাইলাইট করব আপনারা ম্যানিলাতে আসলে কি কি করতে পারেন এবং বেসিক কিছু ইনফরমেশন যেটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। শুরুতে খাবারের কথা যদি বলি, ম্যানিলাতে খাবারের অনেক অপশন আছে। ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কুজিন এখানে পাওয়া যায়, ইন্ডিয়ান কুজিন, মেডিটেরেনিয়ান কুজিন, চাইনিজ, থাই, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান সবই আছে। আমার কাছে স্পেশালি মালয়েশিয়ান কুজিন খুবই ভালো লাগে, সো আমরা মালয়েশিয়ান কুজিন ট্রাই করেছিলাম। বাট দ্য থিং ইজ, এখানে হচ্ছে খাবার দাবারের প্রাইস বেশ এক্সপেন্সিভ। আমরা এর আগে যে কান্ট্রিগুলোতে ভিজিট করেছি তার চাইতে আমার কাছে মনে হচ্ছে ম্যানিলাতে অনেক বেশি এক্সপেন্সিভ। ম্যানিলাতে হোটেল কস্টও বেশি মনে হয়েছে আমার কাছে। অন অ্যান অ্যাভারেজ যদি মোটামুটি মানের হোটেলও চিন্তা করতে হয় তাহলে 5 থেকে 6 হাজার টাকা পার নাইট পড়ে যায়। সো ম্যানিলাতে আসতে হলে অবশ্যই আগে থেকে হোটেল বুকিং দিয়ে আসবেন। আর ট্রাই করবেন ম্যানিলা বে অথবা বোনাফাসিয়া গ্লোবাল সিটি আছে, এই দুইটা জায়গাতে থাকার জন্য এখানকার এনভায়রনমেন্ট এবং সেফটি সিকিউরিটি বেশ ভালো। ম্যানিলার আশেপাশে ঘুরতে যাওয়ার জন্য ফার্স্ট চয়েস হচ্ছে এই তাল ভলকানো। এটা ম্যানিলা থেকে 1 থেকে 1.5 ঘন্টার রোড ট্রিপ। আর এই জায়গাটা অসাধারণ। সো আমি ভিডিওর শুরুতেই দেখিয়েছি, এটা বেসিক্যালি ম্যানিলা বা ফিলিপিন্স তো অনেকগুলো আইল্যান্ডের সমন্বয়ে তৈরি। সো ম্যানিলা যে বড় আইল্যান্ডটাতে, এটার ভিতরে একটা লেক আছে, ওই লেকের ভিতরে আরেকটা ছোট আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডের ভিতরে আরেকটা ছোট লেক, আর ওই ছোট লেকটার ভিতরে একটা ছোট ভলকানো। সো এটা ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট ভলকানো হিসেবে পরিচিত। বাট মজার ব্যাপার হচ্ছে এই ভলকানোটা একদম লাইভ। ইভেন আমি এটাতে 2বার গিয়েছিলাম আমার এই ম্যানিলা ট্রিপে। সো প্রথম হচ্ছে একদম ভোরবেলায় আসি সানরাইজ দেখার জন্য, আর এরপরে আমি আরেকদিন হচ্ছে বিকেলবেলায় যাই সানসেটটা দেখার জন্য। সো সকালবেলায় এবং সন্ধ্যাবেলার টোটালি ডিফারেন্ট একটা ভাইব। আমার কাছে দুটোই চমৎকার লেগেছে, সানরাইজটাও চমৎকার লেগেছে, সানসেটটাও চমৎকার লেগেছে। আর দ্বিতীয় দিন যখন আমি সানসেট দেখতে গিয়েছিলাম, তখন আমরা ওখান থেকে যখন চলে আসি তার ঠিক 10 থেকে 15 মিনিট পরেই হচ্ছে ইরাপশন হয়েছিল। যদিও খুব ছোট্ট একটা ইরাপশন ছিল, বাট আমরা মিস করলাম আর কি। জীবনে এখন পর্যন্ত তো লাইভ ভলকানো দেখা হয়নি। সো হয়তো আরেকটু 10-15 মিনিট থাকলে আমরা এই ইরাপশনটা দেখতে পারতাম। জাস্ট ফিউ সেকেন্ডসের জন্য ইরাপশনটা হয়েছিল, বাট দেন এগেন এটা একটা চমৎকার এক্সপিরিয়েন্স হতে পারতো। বাট ম্যানিলাতে আসলে আপনারা অবশ্যই এখানে চলে আসবেন। এখানে আসলে সন্ধ্যার সময় আসতে পারেন। অনেকগুলো রেস্টুরেন্ট আছে, স্টারবাকস আছে, অনেকগুলো ফেমাস রেস্টুরেন্ট আছে, একটা পার্কও আছে এখানে পাশে। তো ওই পার্কটা তো এনজয় করতে পারেন, খুবই ভালো লাগবে। এটা আমার একটা মাস্ট ভিজিট প্লেস ইন ম্যানিলা। সো চলে আসবেন আপনারা। এটার সাথে আরেকটা চমৎকার জিনিস অ্যাড হয়েছিল, ওই দিন একদম ফুল মুন ছিল, আর আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভলকানো দেখছিলাম আর ফুল মুন দেখছিলাম। ম্যানিলাতে আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এর শপিং মলগুলো। এত বড় বড় শপিং মল আমি থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াতে ঘুরেছি, বাট সেখানেও দেখিনি। ম্যানিলার শপিং মলগুলা অন্য লেভেলের এবং এখানকার শপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার। আমরা এখন এসেছি ভেনিস গ্র্যান্ড ক্যানাল মল। এখানে ভেনিসের মতো থিমে সাজানো আছে মলটা, আর আমরা এসেই এরকম ফায়ারওয়ার্কস দেখতে পাচ্ছিলাম। এখানে শপিং মলের ভিতরে একটা ক্যানেল আছে, যেখানে চাইলেই বোট রাইড করা যায়। এটা একদম ভ্যানিস থিমে করা চমৎকার সুন্দর দেখতে একটি ক্যানেল। আর এখানে বোট রাইড করতে পার পারসন 500 পেসো, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1200 টাকার মতো গুনতে হবে।
ম্যানিলা বের এই শপিং মলটির নাম হচ্ছে SM মল অফ এশিয়া, যেটা ফিলিপিন্সের সবচেয়ে বড় শপিং মল আর ওয়ার্ল্ডস 6th লার্জেস্ট শপিং মল। এই শপিং মলটার পেছনে আছে ম্যানিলা বে, যেখানে সানসেট দেখতে আসে হাজার হাজার ট্যুরিস্ট, আর এখানে অনেকগুলো রাইডও আছে যেটা ট্রাই করা যায়। হ্যাঁ, আর আমরা স্পেশালি আজকে যখন এসছি আমাদের এইখানে একটা ফায়ারওয়ার্কস কম্পিটিশন হচ্ছিল, যেটা ওয়ার্ল্ড ফায়ারওয়ার্কস কম্পিটিশন। ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন টিম আসে যারা অসাধারণ সব ফায়ারওয়ার্কস এখানে দেখায়। সো লাকিলি এটা আমরা পেয়ে গেছি। সো আমরা এখানে টিকিট কেটে ঢুকে যাব। ফায়ারওয়ার্কস শুরু হবে হচ্ছে সন্ধ্যা 7টা বা 7:30 থেকে। সো সবাই অলরেডি টিকিট পারচেস করে এখানে ওয়েট করতেছে। আর এইটা অ্যামেজিং জিনিস, আমার কাছে খুবই ভালো লাগছে ফায়ারওয়ার্কসটা। এটা আমরা ভিয়েতনামেও ছিল, দানাঙে আমরা চলে আসার পরে হয়েছিল। সো দানাঙে আমরা এটা ধরতে পারিনি, বাট এখানে এসে লাকিলি টাইমিং মিলে গেল আর আমরা এই ফায়ারওয়ার্কসটা এনজয় করলাম।